আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শর্ট নোট রিভিশন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এই নোটটা তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের অধ্যায় নাম্বার 1-এর যে ডেসক্রিপশন আছে সেখানে। সো আমরা শুরু করি। আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে তরঙ্গ ও শব্দ এই অধ্যায় নিয়ে। এই তরঙ্গ ও শব্দ অধ্যায়ের আমরা এখানে যা যা দিয়েছি এই জিনিসগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সো প্রথমত আসো, তরঙ্গ ও শব্দ অধ্যায়ে তোমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে দোলনকাল নির্ণয় করতে হবে। সো দোলনকাল প্রথম আমরা নির্ণয় করি হচ্ছে স্প্রিংয়ের জন্য। মনে করো আমার কাছে কোনো একটি স্প্রিং আছে, আমাদের কাছে কোনো একটি স্প্রিং আছে, যে স্প্রিংয়ের মধ্যে আমি এম পরিমাণ ভর ঝুলাইলাম। তাহলে একটা স্প্রিংয়ের মধ্যে যদি আমরা এম পরিমাণ ভর ঝুলিয়ে দিই, তাহলে সেই স্প্রিংয়ের পর্যায়কাল আমরা মানে এটাকে ঝুলাই দিলাম, তো ঝুলাই দিয়ে টেনে ছেড়ে দিলাম। টেনে যদি ছেড়ে দিই, এটা একটা সরল দোলন গতিতে দুলতে থাকবে। এখন এই দোলনের যে পর্যায়কাল, সেই পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে T=2π√m/k। এখানে m মানে হচ্ছে আমি যে ভরটা ঝুলালাম সেই ঝুলন্ত বস্তুর ভর, আর k মানে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। এবার আসি, মান বসালে আনসার পেয়ে যাবা, এখানে খুব একটা ঝামেলা তোমাদের করতে হবে না। এবার আসে হচ্ছে আমাদের পরের টপিকসটা হচ্ছে সরল দোলক। এই সরল দোলক নিয়ে তোমাদের বইতে একটু ঝামেলা আছে, সেটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। একেবারে খুব ক্লিয়ারলি বুঝে নিবা, তাহলে আর অসুবিধা হবে না। সবাই একটু এদিকে ভালো করে মনোযোগ দাও। কোনো একটা সরল দোলকের দোলনকাল, সরল দোলক বলতে আমরা কি বুঝি? কোনো একটা বস্তুকে সুতা দিয়ে যখন আমি ঝুলিয়ে দিই, এই ঝুলন্ত বস্তুটার নাম হচ্ছে বব। এটাকে যদি আমি কিছু দূর টেনে ছেড়ে দিই, এই বস্তুটা কন্টিনিউয়াসলি দুলতে থাকবে, তখন আমি এটাকে বলি হচ্ছে সরল দোলক। এখন সরল দোলকের ক্ষেত্রে মনে রাখবা, সরল দোলকের দোলনকালের যে সূত্র সেটা হচ্ছে T=2π√L/g। এই জায়গায় কোনো কিছু নিয়ে অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে এই এল নিয়ে। এলকে আমরা বলি হচ্ছে দোলকের কার্যকর দৈর্ঘ্য। প্রশ্ন হচ্ছে ভাইয়া কার্যকর দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? কার্যকর দৈর্ঘ্য বলতে আমরা বুঝি এই বিন্দুর নাম হচ্ছে ঝুলন বিন্দু। মানে যেই বিন্দু থেকে আমরা ঝুলিয়ে দিলাম, এই ঝুলন বিন্দু থেকে এই যে বব আছে, ববের যে ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল। তাহলে আমাদের পরীক্ষায় নর্মালি সুতার দৈর্ঘ্য দেওয়া থাকলে, সুতার দৈর্ঘ্য বলতে আমরা আসলে কি বুঝি? এই ঝুলন বিন্দু থেকে ববের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ পর্যন্ত এই দৈর্ঘ্যটার নাম হচ্ছে সুতার দৈর্ঘ্য। হ্যাঁ, এটার নাম হচ্ছে সুতার দৈর্ঘ্য। এখন তাহলে আমাকে বলো, এই সুতার দৈর্ঘ্যটা কি ঝুলন বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত বোঝাচ্ছে? অবশ্যই না। তাহলে আমাদের ঝুলন বিন্দু থেকে যদি আমি কেন্দ্র পর্যন্ত বের করতে চাই, তাহলে এই সুতার দৈর্ঘ্যের সাথে ববের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আরকে যোগ করতে হবে। তাহলে এই সুতার দৈর্ঘ্য এল, ববের ব্যাসার্ধ আর, দুইটাকে যোগ করলে আমরা পেয়ে যাব কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল কার্যকরী দৈর্ঘ্য সমান স্মল এল প্লাস আর। যেমন আমি তোমাকে পরীক্ষায় বলে দিলাম, সুতার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ববের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাহলে তোমার কার্যকর দৈর্ঘ্য এল এর মান কত হবে? 11 সেন্টিমিটার। তাহলে আমাদের সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধকে যোগ করলে আমরা কার্যকর দৈর্ঘ্য পেয়ে যাব। এখন একটা ব্যাপার হয়, তোমাদের বইতে সূত্র লেখা আছে এটা T=2π√g/g। এই স্মল এল মানে কিন্তু আসলে ভাইয়া সুতার দৈর্ঘ্য মিন করছে। এখন তাহলে ভাইয়া এই দুটো সূত্রের মধ্যে কোনটা সঠিক? এটা হচ্ছে সঠিক। তাহলে এটা কি ভুল? আসলে এটা হচ্ছে শর্ত সাপেক্ষে সঠিক। সো আমাদের জেনারেলি তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে শর্ত কি, যদি পরীক্ষায় তোমাকে ববের ব্যাসার্ধ আর নিয়ে কোনো তথ্য দেওয়া না থাকে, ববের ব্যাসার্ধ দেওয়া নেই, তাইলে তুমি স্মল এল ধরে ম্যাথ করে দিবা। কিন্তু ববের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে স্মল এল এর সাথে আর যোগ করে যেটা পাবা সেটা হচ্ছে ক্যাপিটাল এল, সেই ক্যাপিটাল এল দিয়ে ম্যাথ করবো। তাহলে আমি আবারও বলছি, তাহলে আমি ক্যাপিটাল এল ধরে ম্যাথ করব যদি আমাদের কি দেওয়া থাকে বলো তো, ববের ব্যাসার্ধ। আর স্মল এল ধরে ম্যাথ করব যেটা সুতার দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধ নিয়ে আমার কোনো তথ্য দেওয়া নেই। তাহলে আমরা সেক্ষেত্রে স্মল এল দিয়ে ম্যাথ করে দিব, কোনো অসুবিধা নাই। এবার তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা, সেকেন্ড দোলক নামে একটা দোলক আছে, জাস্ট বেশি জানা লাগবে না, জাস্ট এতটুকু জানবা। সেকেন্ড দোলক নামে যে দোলকটা আছে, ওই দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এটা জাস্ট মুখস্থ রাখবা। সেকেন্ড দোলকের দোলনকাল কত? সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। এবার আসো আমরা তরঙ্গ নিয়ে একটু করে কথা বলি। তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, তার একটা নাম হচ্ছে আর্ট তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার একটা নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। এখন আমি একটা অনুপ্রস্থ তরঙ্গকে এভাবে আমরা দেখাই। আসলে কেন আমাদের এখানে যে জিনিসটা হয়, আমরা জানি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কি হয়। মনে করো ব্যাপারটা এরকম, তরঙ্গটা এদিকে অগ্রসর হয়, তরঙ্গের যে কম্পনটা এদিকে হয়, এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এর মানে তরঙ্গের যে কণাগুলো, সেই কণাগুলো যে আন্দোলিত হয় বা কম্পিত হয়, সে কম্পন এবং তরঙ্গের দিক এই দুইটা পরস্পর 90 ডিগ্রি হয়। যেখানে 90 ডিগ্রি হয় তার নাম হচ্ছে অনুপ্রস্থ, আর যেখানে 0 ডিগ্রি হয় তার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি।
মনে করো তুমি আমার এই হাতের দিকে তাকাও, একটু খেয়াল করো, এটা মনে করো কোনো একটা কণা, খেয়াল করো, বুঝতে পারছো? এর মানে এটা কম্পন হচ্ছে এভাবে কিন্তু যাচ্ছে এদিকে, তাহলে এই কম্পনের দিক আর যাওয়ার দিক এই দুইটার মধ্যবর্তী কোণ 90, এগুলোকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? যে ক্ষেত্রে ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়, একটা সংকোচন একটা প্রসারণ। তাহলে আমাদের সরণ যেদিকে আমাদের কম্পন এভাবে মানে এভাবে কম্পন এভাবে অগ্রসর হয়, এর মানে বাতাসের কম্পনের মাধ্যমে। এর মানে আমরা বলতে পারি এক্ষেত্রে হচ্ছে কম্পন যেদিকে আমাদের সরণটাও সেদিকে, ওই কারণে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি একই দিকে, ওই কারণে এটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখন আমরা আসি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মনে রাখবা এই সর্বাধিক যে সরণ তাকে আমরা বলি বিস্তার, আর একটা পূর্ণ কম্পনের জন্য যে দূরত্ব অতিক্রম করে তার নাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, যে সময় লাগে তার নাম হচ্ছে কার্যকর দৈর্ঘ্য টি, আমাদের দোলনকাল টি। এখন আচ্ছা বলো তো, এই পুরোটা যদি আমাদের ল্যামডা হয় তাহলে তার অর্ধেক মানে কি? λ/2। এর মানে এখান থেকে এই পর্যন্ত এরকম একটা হচ্ছে λ/2। এখন যদি আমি তারও অর্ধেক চিন্তা করি, এটারও অর্ধেক, তখন সেটা হবে কি? λ/4। তো এটা আমাদের কেন বলছি, তার রিজন হচ্ছে পরীক্ষা মাঝে মাঝে এরকম দেওয়া থাকে, মনে করো এরকম এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বের একটা মান দেওয়া আছে, ধরে নিলাম আমার এটা মান হচ্ছে x, কোনো একটা মান 10 মিটার 20 মিটার দেওয়া থাকলো। এখন তোমাকে বললো তরঙ্গ দৈর্ঘ্য কত, তখন তুমি কীভাবে হিসাব করবা? তুমি সবাইকে অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলো। তাহলে এরকম এই অংশটার নাম কি? λ/4। তাহলে কয়টা λ/4 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এর মানে 5টা λ/4 মিলে হচ্ছে আমাদের x, মানে যেটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ল্যামডার মান বের করতে পারবো। সিমিলারলি যদি আমার অনুপ্রস্থ তরঙ্গ হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, তাহলে সেক্ষেত্রে এভাবে যদি আমার ঘন ঘন লাইন থাকে, এটা দ্বারা বোঝাচ্ছে সংকোচন, আর হালকা হালকা লাইন এটা দ্বারা বোঝাচ্ছে প্রসারণ। একটা সংকোচন একটা প্রসারণ পুরোটা মিলে হয় একটা তরঙ্গ, একটা পূর্ণ কম্পন। এটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সময়টা হচ্ছে পর্যায়কাল। যদি তুমি শুধুমাত্র একটা সংকোচন বা একটা প্রসারণ চিন্তা করো, সেটা হচ্ছে λ/2। আর যদি তুমি একটা সংকোচনের অর্ধেক চিন্তা করো, সেটা হচ্ছে λ/4। এবার একটু দিয়ে খেয়াল করো, মনে করো পরীক্ষা আমি এটা দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে x। এবার বললাম যে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত একটা সংকোচন, এটা হচ্ছে λ/2, একটা প্রসারণ λ/2, একটা সংকোচন λ/2। কয়টা λ/2 আছে? 3টা। তাহলে 3টা λ/2 মান হচ্ছে x। এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করতে পারবা। আমাদের এভাবে বিভিন্ন দূরত্ব দেওয়া থাকলে আমরা এই স্টাইলে বের করতে পারি। এবার তরঙ্গের কিছু বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে। যে তরঙ্গের বেসিক ফর্মুলাগুলো হচ্ছে, প্রথমে আসে কম্পাঙ্ক। কম্পাঙ্ক f আমরা বলতে পারি n/t। আর পর্যায়কাল এই n মান হচ্ছে কতটা কম্পন দিচ্ছে, আর টি মানে কতক্ষণ সময় লাগছে। যেন আমি বললাম কোনো একটা তরঙ্গ 5 সেকেন্ডে 20টা কম্পন দেয়, তাহলে 5 সেকেন্ডে টি এর মান 5, 20টা কম্পন দেয়, এন এর মান হচ্ছে 20। ক্যালকুলেশন করে তুমি এফ এর মান পেয়ে যাবা। একইভাবে পর্যায়কাল হচ্ছে n/t। এখান থেকে আমি বুঝতে পারছি দুইটা সূত্র পরস্পর উল্টা, তার রিজন হচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কাল একজন আরেকজনের বিপরীত রাশি। এবার আসি হচ্ছে আমাদের তরঙ্গের বেগের ফর্মুলা। আমরা জানি v = f ল্যামডা। এখান থেকে আমরা বলতে পারি b এবং f এর মধ্যে সম্পর্কটা কেমন? সমানুপাতিক। আবার b এবং ল্যামডার মধ্যে সম্পর্কটা সমানুপাতিক। আবার আমি লিখতে পারি f = b/λ। এখান থেকে বলতে পারি f এবং ল্যামডার সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। ওকে ফাইন, এগুলো হচ্ছে একেবারে বেসিক যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো। এবার আসি হচ্ছে অনেক সময় এরকম প্রশ্ন করে, একটা তরঙ্গ n কম্পনে কত দূর যায়? তরঙ্গের n কম্পনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s = n ল্যামডা। মানে ব্যাপারটা এমন আর কি, একটা তরঙ্গ একটা কম্পন দেয় এখানে, আরেকটা কম্পন এখানে, আরেকটা কম্পন এখানে। তাহলে খেয়াল করো, একটা কম্পন দিলে ল্যামডা দূরত্ব, 2টা মানে 2 ল্যামডা, 3টা মানে 3 ল্যামডা। তাহলে n সংখ্যক যদি সে কম্পন দেয়, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? n ল্যামডা। আচ্ছা, এবার একটু তোমাদেরকে বলে নিই, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সময় অনেক সময় এরকম আসে, একই মাধ্যমে দুটি শব্দ, মানে মাধ্যম আমার একটা কিন্তু শব্দ হচ্ছে দুইটা, একটা S1 একটা S2। তাহলে সেক্ষেত্রে শব্দ যেহেতু একই, শব্দের বেগও সেম, কিন্তু কম্পাঙ্ক আলাদা। যেহেতু আমাদের যেহেতু মাধ্যম একই, তাহলে বেগের মানও একই। শব্দ যেহেতু আলাদা, কম্পাঙ্ক আলাদা, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। তো আমি এটার জন্য বলতে পারি v = f ল্যামডা। b মানে v, f মানে f1, ল্যামডা মানে λ1। এটার জন্য বলতে পারি b = f2 λ2। একইভাবে যদি হয় দুইটি মাধ্যমে একই শব্দ, মানে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা এই মাধ্যম, একটা বি মাধ্যম, কিন্তু আমরা বললাম যে শব্দ একইটা, একই শব্দ দুইটা ভিন্ন মাধ্যমে যদি হয়, তাহলে এক এক মাধ্যমে শব্দের বেগ একরকম কিন্তু কম্পাঙ্ক একই। তাহলে আমরা সেক্ষেত্রে মনে রাখবো f হচ্ছে একটা, কিন্তু এখানে বেগ একরকম, এখানে বেগ আরেক রকম, এখানে ল্যামডা একরকম, এখানে ল্যামডা আরেক রকম। এখানে বলতে পারি b1 = f λ1, b2 = f λ2। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা অনেক সময় পরীক্ষায় এলোমেলো করে ফেলি, তার জন্য তোমাদের জন্য শর্টকাট টেকনিকটা বলে দিই। vf ল্যামডা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা যদি ডাবল হয় আর একটা সিঙ্গেল হবে। যেমন মনে করো বি দুইটা আছে, একটা b1 আর একটা b2, f দুইটা আছে f1 f2, তাহলে ল্যামডা একটা হবে, ল্যামডা একটা ল্যামডা।
একইভাবে মনে করো আমি বললাম যে F1 একটা F2 একটা ল্যামডা 1 একটা ল্যামডা 2 একটা, তাহলে F দুইটা ল্যামডা দুইটা, তাহলে B কয়টা? একটা। এভাবে তুমি মনে রাখতে পারো যে কখন আমাদের কাকে তুমি সিঙ্গেল ধরবা। সো ওই জন্য আমি এখানে মানে এটা হচ্ছে টেকনিক আর কি, মনে রাখার জন্য আমি লিখে দিলাম VF ল্যামডা এর মধ্যে দুইটি ভিন্ন হলে বাকিটা সিঙ্গেল হবে। এখানে বাকিটা আকারটা আসে নাই, বাকিটা সিঙ্গেল হবে। ওকে ফাইন। এবার আসা হচ্ছে আমাদের অনেক সময় পরীক্ষা প্রশ্ন করে আমাকে বলে যে কোন একটা মানে কোন একটা তথ্য দিয়ে বলে যে সেখানে শব্দ শোনা যাবে কিনা। তাহলে আমরা জানি শব্দ শোনা যাবে কিনা জিজ্ঞেস করলে তুমি সবসময় কম্পাঙ্ক বের করবে, অ্যাপ নির্ণয় করবা। কেন? কারণ আমরা জানি 20 থেকে 20,000 হার্টসের মধ্যে যে কম্পাঙ্কের শব্দ, এটা আমাদের কানে আমরা শুনতে পাই। 20-এর কম আর 20,000-এর বেশি আমরা শুনতে পাই না। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে আমাদের শব্দ শোনা যাবে কিনা, তাহলে অবশ্যই তুমি এটা বের করবা। বের করার পর যদি দেখো যে মানটা 20 থেকে কম বা 20,000 থেকে বেশি, তাহলে শুনতে পাবো না। আর যদি 20 থেকে 20,000-এর ভিতর হয় তাহলে আমরা শুনতে পাবো। আচ্ছা, এবার শব্দের মাধ্যম কি তা যদি জিজ্ঞেস করে তাহলে বি বের করতে হবে। যেমন আমাকে কোনো একটা তথ্য দিয়ে বললো যে তোমাকে যে শব্দটা দেওয়া হলো এই শব্দটা আসলে কোন মাধ্যমে বাঁচতেছিল বা শব্দটা কোন মাধ্যমের শব্দ, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? ব্যাক বের করবা। কেন ব্যাক বের করবা? ব্যাক বের করবা আমরা জানি এক এক মাধ্যমে শব্দের ব্যাগ এক এক রকম। তাহলে ব্যাক বের করার পর আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিব। আমরা জানি পানিতে শব্দের ব্যাগ প্রায় 1500, লোহাতে হচ্ছে 5130। এখন যদি তুমি মান বের করার পর এই মানগুলার কাছাকাছি আসে, একবার বড় মিলা লাগবে না, কাছাকাছি আসলে তুমি বলতে পারো পানির কাছাকাছি আসছে, তাহলে এটা হচ্ছে পানি মাধ্যম। লোহার কাছাকাছি আসছে, তাহলে এটা হচ্ছে লোহা মাধ্যম। এভাবে আমরা বলতে পারবো। এবার আসো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের যে ব্যাগ সেটা হচ্ছে আমরা জানি 330 ms/1। এখন তোমাকে পরীক্ষায় যদি কিছু না বলে তুমি এটা ধরে ম্যাথ করবা। এখন প্রশ্ন হচ্ছে MCQর ক্ষেত্রে তুমি 330 ধরে ম্যাথ করে যদি আনসার না পাও তাহলে তুমি তখন 332 দিয়ে করবা। অনেকে 330 আর 32 নিয়ে ঝামেলা করে ফেলে। তুমি 330 ধরেই করবা, সিকিউতে কোনো অসুবিধা নেই। দেওয়া থাকলে আলাদা ব্যাপার, দেওয়া না থাকলে 330 ধরে করবা। আর MCQর ক্ষেত্রে 330 আনসার না মিললে তখন তুমি 332 ধরে ম্যাথ করবা। এটা একটু মাথায় রাখবা। এবার আসা হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় শব্দের ব্যাগ। এই ব্যাগটা আমরা শুধুমাত্র বাতাসের জন্য, বাতাসে তাপমাত্রা চেঞ্জ হলে শব্দের ব্যাগের কী পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা একটু করে কথা বলি। তাহলে আমাদের B ইজ প্রপোর্শনাল √/B, এর মানে শব্দের ব্যাগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তবে মনে রাখবা এই তাপমাত্রা মানে কিন্তু কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। তাহলে আমাদের এই যে কেলভিনে নিতে হবে, সেলসিয়াসে থাকা যাবে না। সেলসিয়াস যদি থাকে, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে সেটা কী হয়ে যায়? কেলভিন হয়ে যায়। এবার আসো এখান থেকে আমরা বলতে পারি B2/B1 সমান √/T2/T1। মনে করো তুমি T1 বলতে বোঝাচ্ছ 0 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা 273 কেলভিন বলি। আর T2টা যেটা সেটা হচ্ছে তোমাকে বলে দিবে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে T2। এবার B1 মানে হচ্ছে ওই T1 তাপমাত্রা শব্দের ব্যাগ যেটা 330 আমরা মুখস্থ থাকে, যদি প্রশ্নে দেওয়া না থাকে থাকলে ওকে। আর B2 যেটা সেটা আমরা T2 তাপমাত্রা এটা আমরা বের করবো। তাহলে এখান থেকে আমরা B2 এর মান বের করবো। B2 সমান B1টা ডানে চলে গেল, এই B1 এর মান বসাও 330, T1 এর মানটা বসাও, T2 এর মানটা বসাও, তুমি ওই তাপমাত্রা শব্দের ব্যাগটা কত পেয়ে যাবা। তাহলে টেম্পারেচার কখনো দেওয়া থাকলে আমাকে অবশ্যই কী করতে হবে স্যার? ব্যাগটা বের করতে হবে। এবার আসি অতীব গুরুত্বপূর্ণ কথা, প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারে। তাহলে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না সেটা নিয়ে প্রশ্ন করলে আমাকে যে কাজটা করতে হবে, আমাদেরকে মনে করো আমি এখান থেকে শব্দ করলাম, সামনে একটা দেওয়াল আছে, তাহলে এখান থেকে শব্দ করলে শব্দটা দেওয়ালে যাবে আবার আসবে, তার জন্য এটা সময় লাগবে। ওই সময়টা যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনবো, না হয় আমরা প্রতিধ্বনি শুনবো না। অনেক সময় প্রতিধ্বনি না বলে যে দুইটা শব্দ, মনে করো কোনো একটা জায়গা থেকে কেউ একজন চিল্লাচ্ছে, এখন ক্রমাগত চিল্লাচ্ছে, মনে করো দুইটা শব্দ করলো, কেউ একজন কোনো জায়গা থেকে দুইটা শব্দ করলো। এখন আমাকে বললো যে তুমি কি দুইটা শব্দ শুনবা নাকি একটা শব্দ শুনবা। তো ভেরি সিম্পল, তুমি ওই দুইটা শব্দের পার্থক্যটা বের করবা, মানে তোমার কানে আসার সময়ের পার্থক্য বের করবা। পরপর দুইটা শব্দের পার্থক্য যদি 0.1 সেকেন্ড থেকে কম হয় তাহলে তুমি শুনবা না, এর থেকে বেশি হলে তোমার কাছে মনে হবে শব্দ দুইটা আলাদা, আর যদি কম হয় তাহলে তোমার কাছে শব্দ দুইটাকে সেম মনে হবে। এবার আসি আমাদের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.5। খেয়াল করো 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু, হ্যাঁ, অন্য তাপমাত্রা হলে সেটা আলাদা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16.5। এখন 0 ডিগ্রি সেলসিয়াস না বলে 16.5, MCQর অপশানে যদি 16.5 না থাকে তখন তুমি 16.6 দেখাইতে পারবা, কারণ এটা করা হয় 332 দিয়ে, ওটা করা হয় 330 দিয়ে, এটা করা হয় 332 দিয়ে। আচ্ছা, ভালো কথা। এবার আসো তাহলে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না সেটা জিজ্ঞেস করলে আমরা কার মান বের করবো? সময়ের মান বের করবো। সময়ের মান বের করার পর তুমি যে কাজটা করবা, ওই সময়ের মানটা 0.1 সেকেন্ড থেকে বেশি হলে প্রতিধ্বনি শুনবা, না হয় শুনবা না।
এবার আসো বিভিন্ন সিচুয়েশনে প্রতিধ্বনি। এটা খুব ভালো করে তোমাকে মনোযোগ দিতে হবে যে বিভিন্ন সিচুয়েশনে প্রতিধ্বনি কেন এরকম হয়। তবে তার আগে বলে নিই, এখানে যে আমরা শব্দের ব্যাগ ব্যবহার করলাম, এই ব্যাগটা হচ্ছে যদি পরীক্ষায় তোমাকে তাপমাত্রা দেওয়া থাকে ওই তাপমাত্রায় ব্যাগ। আচ্ছা, না দেওয়া থাকলে তো 0 ডিগ্রি দিয়ে করে ফেলবো আমরা। তাহলে আমরা প্রথমে আসি, এই জিনিসটা তোমাকে আমরা একবার বিস্তারিত ব্যাখ্যা করব, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমত আসো, এটা একজন ব্যক্তি থাকবে, একটা প্রতিফলক থাকবে। হ্যাঁ, আমাদের এই জায়গায় এই বিন্দুতে একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দু থেকে কেউ একজন শব্দ করলো, শব্দ করলে আমি জিজ্ঞেস করলাম সে প্রতিধ্বনি শুনেছে কিনা। তাহলে আমাদের প্রতিধ্বনি শোনার জন্য কী করতে হবে, শব্দটা যাবে, সেই শব্দটা আবার আসবে। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, যাওয়ার সময় ডি, আসার সময় ডি, টোটাল অতিক্রান্ত 2D। আর আমাদের শব্দের ব্যাগটা আমরা বি জানি, তাহলে আমরা সময় বের করতে পারবো T=S/B, মানে হচ্ছে 2D/B। এবার আমি সময়টাকে কম্পেয়ার করবো, এটা নিয়ে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। এবার আসো, যদি কখনো তোমাকে এরকম প্রশ্ন করে, তোমাকে দুইটা প্রতিফলক, এখানে একটা দেওয়াল আছে, এখানে একটা দেওয়াল আছে, এর ভিতরে এখানে তুমি আসো, এবার বলা হচ্ছে তুমি শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবা কিনা। এক্ষেত্রে তুমি যে কাজটা করবা, দুইজনকে দিয়ে হিসাব করার দরকার নেই, তুমি দেখবা দুইজনের মধ্যে কে ছোটো, ছোটোটার জন্য তুমি প্রতিধ্বনি বের করবা। তাহলে আমি এখান থেকে দেখলাম যে D1-এর মানটা মনে করো ছোটো, তাহলে আমি D1-এর জন্য সময় বের করলাম, এই ডি থেকে শব্দ যাবে আবার আসবে, টোটাল অতিক্রান্ত দূরত্ব 2D1/B। এবার আমি দেখব প্রতিধ্বনি শুনছি কিনা। যদি আমি এটা দিয়ে প্রতিধ্বনি শুনি তাহলে তো ওকে, এটা দিয়ে শোনা মানে হচ্ছে এটা দিয়ে তো শুনবো, এটা খুবই স্বাভাবিক, তাহলে ইয়েস প্রতিধ্বনি শোনা যাবে, ওইটা বের করার দরকার নেই। কিন্তু যদি ছোটোটা দিয়ে দেখো যে প্রতিধ্বনি শোনা যাচ্ছে না, তখন তুমি বড়টা হিসাব করবা, বড়টা দিয়ে প্রতিধ্বনি শোনা যাচ্ছে কিনা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার আসো ভাইয়া, একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে একটু করে কথা বলি, এটা নিয়ে অনেকের বাকবিতণ্ডা হতে পারে, একটু একেবারে ক্লিয়ারলি আস্তে আস্তে বলছি, শুনে রাখো। মনে করো এ শব্দ করলো, এ শব্দ করলে কি হচ্ছে আমরা একটু খেয়াল করি। আমি এখানে নিচে একটু এঁকে দেখাই, এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে শব্দের গতিপথটা খেয়াল করো, শব্দটা এখান থেকে এদিকে যাচ্ছে, এখানে গেল, আবার শব্দটা রিটার্ন আসলো, ভালো কথা। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, এ থেকে যে শব্দটা উৎপন্ন হলো সেটা দেওয়ালে বাড়ি খাবে, খেয়ে বিয়ের কাছে যেতে কতক্ষণ সময় লাগবে, জিনিসটা বুঝিও। তাহলে শব্দ এ থেকে তৈরি হলো, সেই শব্দটা প্রথমে দেওয়ালে বাড়ি খেলো, এরপর শব্দটা কার কাছে যাবে, বিয়ের কাছে যাবে, এই যে এখানে। তাহলে এই বিয়ের কাছে যাইতে কতক্ষণ সময় লাগবে, মানে শব্দ যেটা উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার সময় থেকে এ যদি কোনো একটা শব্দ করে, সেই শব্দটা ঠিক যে মোমেন্টে উৎপন্ন হলো সেই সময় থেকে কতক্ষণ পরে বি বিন্দুতে তার প্রতিফলিত শব্দটা শোনা যাবে, খুব ভালো করে বুঝিও। তাহলে সময়টা হিসেব করতেছি আমি কখন থেকে বলো তো, যখন থেকে এতে শব্দ উৎপন্ন হয়েছে তখন থেকে। এখন তখন থেকে আমি কি হিসাব করতেছি, এই শব্দটা যে বাড়ি খেয়ে আসলো, কার কাছে আসলো, বিয়ের কাছে, এই বিয়ের কাছে আসতে কতক্ষণ সময় লাগছে, এর মানে বি কতক্ষণ পর শুনছে। তাহলে ব্যাপারটা কীরকম খেয়াল করো। তাহলে আমি বললাম এ শব্দ করলে বি উৎপন্ন হওয়ার টি সেকেন্ড পর শব্দ শুনে, মানে আমি এটা দ্বারা বুঝাচ্ছি এ যখন শব্দ করে ঠিক তার টি সেকেন্ড পর বি তার প্রতিফলিত শব্দ শুনে, অথবা এখানে শব্দ না বলে তোমরা এখানে একটা শব্দ অ্যাড করে দিবা, প্রতিফলিত শব্দ। তাহলে সেক্ষেত্রে আমি সময়টা কীভাবে বের করব। তাহলে বলো তো আমাদের কি হচ্ছে ঘটনা, এ থেকে সে প্রথমে এখানে গেল, এরপর ব্যাক করে এখানে আসলো, তাহলে এই যে গেল কতটুকু গেল, এটার নাম এক্স, এটার নাম ডি, তাহলে এখানে গেছে হচ্ছে x+d, এই x+d পরিমাণ গেছে, আর ব্যাক করছে কতটুকু, ডি পরিমাণ। তাহলে আমরা বলতে পারি এই যে অতিক্রান্ত দূরত্ব x+d+d, তাহলে x+d+d, আর ব্যাক হচ্ছে b, তাহলে আমরা পাবো x+2d/b, এটা হচ্ছে সময়। তাহলে এই সময়টা কোন সময় বলো তো, এ যখন শব্দ করেছে ঠিক ওই মুহূর্ত থেকে শব্দটা প্রতিফলিত হয়ে যখন বিয়ের কাছে আসলো তখন যে সময় লাগলো সেই সময়টা। এবার যদি আমি প্রশ্ন করি, এ শব্দ করার পর বি কয়বার শব্দ শুনবে বলো তো, 2বার। কেমনে, এ যখন শব্দ করলো, শব্দটা প্রথমে কার কাছে গেছে, বিয়ের কাছে,
বি কানের ভিতর শব্দটা শুনলো, এরপর শব্দটা দেওয়ালে বাড়ি খেলো, বাড়ি খেয়ে আবার আসলো, তখন বি আবার শুনলো। তাহলে বলো তো বি কয়বার শব্দ শুনছে? 2 বার। একবার হচ্ছে যাওয়ার সময়, একবার হচ্ছে আসার সময়। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি এ শব্দ করলে বি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, তাহলে বি প্রতিধ্বনি শোনা মানে কি বি শব্দটাকে কয়বার শুনতে হবে? 2 বার শুনতে হবে। তাহলে আমি বলতে পারি প্রথমবার মনে করো এখান থেকে শব্দ যাচ্ছে, তাহলে শব্দ এখানে যখন গেল, এই যে এরপর থেকে হিসাব, এখান থেকে যাবে, এখান থেকে আসবে, এর মাঝখানে সময় হইতে হবে 0.1 সেকেন্ড। তাহলে আমাকে বলো তো আমাকে পিছনের অংশটা কি হিসাব করা লাগতেছে? না। আর আমাকে জিজ্ঞেস করছে বি প্রতিধ্বনি শুনবে কিনা। আরে বাবা, এই শব্দটা তো এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আমি বি বিন্দু থেকে হিসাব করা শুরু করলাম। বি বিন্দুর আগের সময়টা তো আমার দরকার নেই। বি বিন্দুতে মনে করো শব্দই দেখো, পিছন থেকে শব্দ আসতেছে, আমি শুনলাম, শুনলাম, এরপর শব্দটা গেল, বাড়ি খেয়ে আবার আসলো, আমি শুনলাম ওয়া। তাহলে খেয়াল করো আমার যে 2 বার ওয়া ওয়া, এই দুইটার মধ্যে ব্যবধানটা কেমন? পিছন থেকে আসতেছে না আমার ম্যাটার না, আমার কানে প্রথম শব্দ শুনলাম, এরপর গেল আসলো। তাহলে আমাকে বলো তো পিছনেরটার কি হিসাবের কোনো দরকার আছে? না। আমার কানে শব্দ আসলো, এরপর দেওয়াল থেকে বাড়ি খেয়ে আসলো, এটা হচ্ছে আমি পরপর 2টা শব্দ শোনার সময়। তাহলে সেক্ষেত্রে আমরা এই দূরত্বটাকে যদি ডি বলি, তাহলে আমরা বলতে পারি শব্দ গেছে হচ্ছে ডি, আসছে হচ্ছে ডি, তার জন্য অতিক্রান্ত দূরত্ব 2D ডিভাইড বাই বি এর হচ্ছে টি। এখন যদি তোমাকে প্রশ্ন করে এ শব্দ করলে বি প্রতিধ্বনি শুনবে কিনা, তুমি এটা করবা। এটা হচ্ছে এ শব্দ করলে, এখানে একটু লিখে রাখতে পারো, যে এখানে লিখে রাখবা খাতার মধ্যে, এ শব্দ করলে বি প্রতিধ্বনি শুনবে কিনা তার কনসেপ্ট। তাহলে আমি দুইটাকে আবার তোমাকে একটু অ্যানালাইজ করে বলি। তাহলে ব্যাপারটা খেয়াল করো, দুইটার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে শব্দ করার পর শব্দ দেওয়ালে গেল, ব্যাক করে বিয়ের কাছে আসলো, কতক্ষণ সময় লাগছে। আরেকটা হচ্ছে শব্দ বিয়ের কাছে গেল, এরপর বি থেকে দেওয়ালে গিয়ে আবার দেওয়াল রিটার্ন আসলো। এর মানে এখানে বি প্রথমে শব্দ শোনার পর দেওয়াল থেকে রিটার্ন আসতে যে সময় লাগছে, এই সময়টা 0.1 সেকেন্ডের থেকে বেশি হলে বি প্রতিধ্বনি হিসেবে এটাকে শুনতে পাবে। তাহলে আমি আবারও বলছি, যদি প্রশ্ন করে এ শব্দ উৎপন্ন করার কত সময় পর বি বিন্দুতে প্রতিফলিত শব্দটা শোনা যাবে বা বি বিন্দুতে প্রতিধ্বনি শোনা যাবে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ভাইয়া ওই যে এটা কনসেপ্ট। আর যদি বলে যে এই শব্দ করলে বি প্রতিধ্বনি শুনবে কিনা, তাহলে আমি শুধু বিটা হিসাব করলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো ভাইয়া ঠিক সেম স্টাইলে পরেরটা দেখো। পরেরটা যদি আমরা চিন্তা করি, এবার হচ্ছে উল্টা, বি শব্দ করবে। বি শব্দ করলে বি শব্দ করার ঠিক কতক্ষণ পর এ শব্দটা শুনছে। তাহলে আমরা দেখি, বি শব্দ করলো, এদিকে গেল, প্রতিফলিত হয়ে এর কাছে গেল, টোটাল সময় কতক্ষণ লাগে আমার বের করব। তাহলে বলো বি থেকে এখানে যাওয়ার সময় অতিক্রান্ত দূরত্ব ডি, আর আসার সময় এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এক্স, এর মানে হচ্ছে টোটাল হচ্ছে ডি প্লাস এক্স। তাহলে আমরা বলতে পারি যাওয়ার সময় ডি প্লাস আসার সময় ডি প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই বি। এটা হচ্ছে বি শব্দ করার এতক্ষণ পরে গিয়ে এ শব্দটা শুনছে। কোন শব্দ? প্রতিফলিত শব্দটা। আচ্ছা, এবার আমি যদি প্রশ্ন করি বি শব্দ করলো, বি শব্দ করলে ওই শব্দটা প্রথমে এ শুনবে না? শুনবে। এরপরে এ আসলে কয়বার শুনবে? 2 বার। কেমনে? দেখো, একটা বিন্দু থেকে শব্দ কি একদিকে যায়? না, চারিদিকে যায়। তো আমরা কেন একদিকে হিসাব করি? আমরা শুধু প্রতিধ্বনি যেহেতু পড়তেছি, যেই দিকে প্রতিফলিত হইলে আমি আবার শুনবো, আমি ওইটা হিসাব করতেছি, অন্যগুলো হিসাব করতেছি না। এখন একটু খেয়াল করে দেখো, বি বিন্দু থেকে শব্দ এইদিকেও যাবে, এদিকেও যাবে। আচ্ছা বলো তো, বি বিন্দুতে ও শব্দ করার সাথে সাথে কি ও শুনতে পাবে? না। বি বিন্দুতে শব্দ করার কিছুক্ষণ পর এই বিন্দুতে শব্দটা শোনা যাবে। এটা গেল এ বিন্দু, এ বি এর শব্দটা শুনলো। আচ্ছা, আবার যে শব্দটা এইদিকে চলে যাচ্ছে, সে দেওয়ালে বাড়ি খেয়ে আবার এইদিকে এ এর কাছে আসবে। তাহলে বি থেকে প্রথমে এতে শব্দ আসলো, প্যারালাল এইদিকে শব্দটা দেওয়ালে গিয়ে আবার এখানে আসলো। তাহলে বি থেকে মনে করো এর কাছে শব্দটা আসতে, মনে করো আমি ধরে নিলাম যে 0.1 সেকেন্ড লাগছে, মানে বি বিন্দু থেকে এই বিন্দুতে শব্দ আসতে। আবার বি বিন্দু থেকে শব্দটা এখানে গিয়ে এর কাছে আসতে সময় লাগছে হচ্ছে মনে করো টোটাল 0.5 সেকেন্ড। এর মানে আমি কি এটা বলতে পারি না? মনে করো দেখো, আমি এখান থেকে শব্দ করলাম, এই জায়গায় একজন আছে, এই জায়গায় প্রতিফলক আছে। আমি শব্দ করার 0.1 সেকেন্ড পর সে বুঝছে যে আমি শব্দ করছি। আবার আমি শব্দ করার 0.5 সেকেন্ড পর রিটার্নিং যে শব্দটা সেটা তার কাছে গেছে। এর মানে ব্যাপারটা কীরকম? আমি যখন শব্দ করলাম,
তার 0.1 সেকেন্ড পর সে প্রথমটা শুনছে, 0.5 সেকেন্ড পর সে দ্বিতীয়টা শুনছে, এরকমই তো। তাহলে বলো তো, আমি শব্দ করা 0.1 সেকেন্ড পর সে প্রথম আমার কথাটা শুনছে, আর 0.5 সেকেন্ড পর সে প্রতিফলিত শব্দটা শুনছে। তাহলে সে প্রতিধ্বনি শুনবে কি শুনবে না সেটা কিসের উপর নির্ভর করবে? এই দুইটা সময়ের পার্থক্যের উপর। এই দুইটা সময়ের পার্থক্য কত? 0.5 - 0.1, এর মানে 0.4 সেকেন্ড। হ্যাঁ, এর মানে সে যে দুইটা শব্দ শুনছে পরপর, এগুলো হচ্ছে 0.4 সেকেন্ড পর। তাহলে আমি বলতে পারবো যে প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন কেমন হবে? আমি একটা সময় বের করি। আমি মনে করলাম যে বি থেকে শব্দটা এতে যে যাবে, বি থেকে শব্দটা যে এতে যাবে তার জন্য সময় লাগে T1। সেই T1টা আমরা বের করলাম। তাহলে বি থেকে কে যাচ্ছে? শব্দ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এক্স, আর বেগের মান বি, তাহলে x/b বের হলো। বুঝছি। এবার বি বিন্দু থেকে শব্দটা সিতে গিয়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে এতে আসবে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি বি থেকে সিতে গিয়ে এতে আসবে। সেক্ষেত্রে সময়ের জন্য কি হবে? এ দেখো, যাওয়ার সময় ডি, আসার সময় ডি প্লাস এক্স, তাহলে ডি প্লাস এক্স, এর মানে 2d প্লাস এক্স। তাহলে T2 এর মান হচ্ছে 2d প্লাস এক্স। তাহলে এটা হচ্ছে যখন শব্দ উৎপন্ন হলো তার T1 সময় পর প্রথম শব্দ শোনা গেল, T2 সময় পর দ্বিতীয় শব্দ শোনা গেল। কার কাছে? এ এর কাছে। এখন তাহলে এ যে পরপর দুইটা শব্দ শুনলো তার পার্থক্য কি? তার পার্থক্য হচ্ছে T2 - T1। ক্যালকুলেশন করলে আমি যদি এ 2d প্লাস এক্স ডিভাইড বাই বি মাইনাস x/b যদি করি, লসাগু করলে কাটাকাটি করলে 2d ডিভাইড বাই বি, এর মানে এখানে তুমি মান বসালে পেয়ে যাবা যে এ প্রতিধ্বনি শুনছে কিনা। তাহলে সহজ কথা কি? তাহলে আমরা যদি বলি এ শব্দ করলে বি শব্দ করার পর থেকে কত সময় পর প্রতিধ্বনি শুনবে, তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, এ থেকে শব্দটা এখানে যাবে, দেন আবার রিটার্ন আসবে। যদি বলি এ শব্দ করলে বি প্রতিধ্বনি শুনবে কিনা, তাহলে পিছনেরটা বাদ, শুধুমাত্র এটা দিকে ম্যাথ করে ফেলবা। আর যদি বলি যে এবার বি শব্দ করলে, বি যদি শব্দ করে, বি শব্দ করলে শব্দ করার ঠিক কতক্ষণ পর এই শব্দটা শুনছে, তাহলে ভেরি সিম্পল, প্রতিফলিত শব্দ এদিক থেকে গেল, এখানে রিটার্ন আসলো এটা। আর যদি বলি বি শব্দ করলো, তাহলে এ প্রতিধ্বনি শুনবে কিনা, তাহলে তোমার বি থেকে এতে যাওয়ার সময়টা বের করবা, বি থেকে সিতে গিয়ে আবার রিটার্ন এতে আসার সময়টা বের করবা, দুইটা সময় বিয়োগ করবা, করলে যে সময়টা পাবা ওই সময়টা হচ্ছে পরপর দুইটা শব্দ শোনার সময়, এবং ওই সময়টা 0.1 সেকেন্ড থেকে বেশি হলে তাহলে প্রতিধ্বনি শুনবে, না হয় শুনবে না। এই যে একেবারে পুরো বেসিকটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে তোমাদের কমন যে প্রশ্নটা আসে, তোমাদের কমন প্রশ্নটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, মানে এ শব্দ করলে বি প্রতিধ্বনি শুনবে কিনা, যেগুলো পরপর, এ পরপর মানে হচ্ছে পরপর যেগুলো, এগুলো হচ্ছে প্রতিধ্বনি। এটা হচ্ছে এ শব্দ করলে বি প্রতিধ্বনি শোনার সময়, আর এটা হচ্ছে বি শব্দ করলে এ প্রতিধ্বনি শোনার সময়। আচ্ছা, সব একবারে অ্যানালাইজ করে দিলাম। এবার আসো, আর এক ধরনের ম্যাথ বাকি আছে, সেটা হচ্ছে দৌড়াইলে। শব্দ করে যদি দৌড় মারে তাহলে কি হবে? এই ধরনের ম্যাথগুলো তো অনেকে খুব কনফিউজড হয়। তোমাকে ভাই একবার সহজ একটা নিয়ম শিখিয়ে দিব, জাস্ট মান বসাবো, আনসার বের হয়ে যাবে রিটেনে, লিখিত পরীক্ষায়। এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমার মতে, আমি তো এগুলো টেস্ট পেপার অ্যানালাইজ করেই তোমাদের জন্য বানাইছি, মানে আন্দাজে সব দিনেই যে টেস্ট পেপার অ্যানালাইজ করে যা আসে ওই অনুসারে দিছি। তো দেখলাম যে আসলে মোটামুটি বলতে পারো যে টেস্ট পরীক্ষায় কিন্তু আসলে এই যে আমাদের দৌড় মারে, এই দৌড় মারে থেকে বেশি প্রশ্ন আসে যে শব্দ করে দৌড় মারে। যেমন মনে করেন আমি বললাম যে আমি এখান থেকে শব্দ করলাম, এখানে দেওয়াল আছে, আমি বললাম কুক করে আমি দৌড় মারলাম। এই যে আমি কুক করে দৌড় মারলাম, আবার আমি প্রতিদিনই শুনবো কিনা সেটা নিয়ে প্রশ্ন করে। তো আসো আমরা দেখি ব্যাপারটা কীরকম। মনে করো এটা একটা প্রতিফলক, এই জায়গায় হচ্ছে একজন লোক দাঁড়ায় আছে, লোকের নাম হচ্ছে এ। সে এখান থেকে, এই যে এই বিন্দু, এখানে একজন লোক আছে, এখান থেকে সে একটা শব্দ করবে। শব্দ করার পর সে কি করবে? প্রতিফলকের দিকে দৌড় মারবে। যদি সে প্রতিফলকের দিকে দৌড় মারে তাহলে সে কত সময় পর প্রতিধ্বনি শুনবে, অথবা সে প্রতিধ্বনি শুনবে কি না, অথবা যদি সে প্রতিধ্বনি শুনে তাহলে তার ব্যাগ কত, অনেক প্রশ্ন করতে পারে। যত প্রশ্ন করুক তোমার প্যারা নেই, তোমাকে আমি একটি ইকুয়েশন বানিয়ে দিব, ওই ইকুয়েশন দিয়ে সব ম্যাথ মিলে যাবে। দেখো ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে ঘটনা কি করতেছে দেখো, এখানে আমি শব্দ করলাম কুক, আমি কুক করার পর কী হয়েছে দেখো, আমি কুক করে দৌড় মারছি। তাহলে আমি কুক করার পর আমিও দৌড় মারছি, আমি যে কুক করছি শব্দও দৌড় মারছে। তবে খুবই স্বাভাবিক ব্যাপার, আমার থেকে শব্দের বেগ অনেক অনেক বেশি। তাহলে শব্দ অনেক জোরে যাচ্ছে, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি শব্দের তুলনায়। তো তাহলে দেখা যাবে আমি আস্তে আস্তে আগাচ্ছি, শব্দ অনেক দ্রুত আগাচ্ছে, শব্দ অলরেডি ওইখানে চলে গেছে, গিয়ে শব্দটা আবার ব্যাক আসতেছে, আর আমি এদিকে যাচ্ছি। এক সময় আমাদের এখানে মিলন হলো, আমার সাথে শব্দের মিলন হলো। তাহলে ব্যাপারটা কীরকম দেখো, আমি এখানে,
আমি এখানে কুক করলাম, তাহলে কুক করলে আমার মুখ মানে হচ্ছে আমি এখানে, আর এই আমার হাত মানে হচ্ছে শব্দ। তাহলে খেয়াল করো, আমি কুক করলাম, শব্দ যাচ্ছে গা, খেয়াল করো শব্দ গিয়ে রিটার্ন চলে আসলো, এই যে এখানে আমার সাথে দেখা হইলো। তাইলে আমি কি একটা কথা বলতে পারি, এখানে শব্দের সাথে দেখা মানে কি, আমি গেছি এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমার যাইতে যতক্ষণ সময় লাগছে, শব্দ ততক্ষণে এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে রিটার্ন আসছে, বলা যায় না? যায়। তাহলে পরীক্ষায় তোমাকে তো জানবা, তুমি তো জানবা না আসলে কোথায় মিলিত হয়েছে। তো তুমি পরীক্ষায় কি করবা, তুমি পরীক্ষায় চিন্তা করবা লোকটা যেখানে ছিল এখান থেকে মনে করো টোটাল দূরত্ব হচ্ছে ডি, আর এক্স দূরে গিয়ে শব্দের সাথে মিলন হয়েছে। তাহলে খেয়াল করো এখানে, তাহলে আমরা যদি এবার হিসাব করি, শব্দ কোথায় থেকে কোথায় যায়, শব্দ এ থেকে সিতে যায়, সি থেকে বিতে আসে, এটা হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। আর আমি কোত্থেকে কোথায় যাই, বা লোক কোথায় কোথায় যায়, লোক যায় এ থেকে বিতে। এবার তুমি একটু হিসাব করো, আমি আমার এখানে সুবিধার জন্য লোকের ব্যাগকে বি ফি ধরে নিলাম, ভ্যালোসিটি অফ পিপল, আর শব্দের ব্যাগকে আমি ভিএস ধরে নিলাম, ভ্যালোসিটি অফ সাউন্ড। এবার একটু ভালো করে খেয়াল করো, আমি বললাম যতক্ষণে আমি এ থেকে বিতে গেছি ততক্ষণে শব্দ এখানে গিয়ে এখানে চলে আসছে। এর মানে টি সময়ে শব্দ এ থেকে সিতে গিয়ে বিতে যায়, আর ওই একই সময়ে লোক এ থেকে বিতে যায়। ব্যাপারটা এরকম না? ওরকম। এবার আসো তাহলে শব্দের জন্য করি, আমরা শব্দের জন্য ফর্মুলা করি, আমরা জানি এস ইকুয়ালস টু কি, বিটি। তো এস ইকুয়ালস টু যদি বিটি হয়, শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, শব্দ প্রথমে এখান থেকে এখানে গেল ডি, প্লাস এখান থেকে এখানে আসলো, এটা যদি এক্স হয় এটার নাম ডি মাইনাস এক্স, তাহলে এখান থেকে এখানে আসা মানে হচ্ছে ডি মাইনাস এক্স, তাহলে গেল আসলো, এটা হচ্ছে শব্দের টোটাল অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু এস ইকুয়ালস টু বিটি। বি মানে কে অতিক্রান্ত দূরত্ব কার, শব্দের, ওই কারণে ব্যাগটা হচ্ছে শব্দের ব্যাগ বিএস ইন্টু সময় হচ্ছে টি। এবার আসো তাহলে আমি এখান থেকে ডি আর ডি মিলে বলতে পারবো 2d মাইনাস এক্স ইকুয়ালস টু বিএস ইন্টু টি। এটা তুমি ইকুয়েশন নাম্বার 1 দিলা। এবার লোকের জন্য, এটা গেল শব্দের জন্য। এবার লোকের জন্য তুমি কি করবা, লোকের জন্য তুমি যে কাজটা করবা, লোকের অতিক্রান্ত দূরত্ব কত, এক্স, লোক এখান থেকে এখানে গেছে, তাহলে লোকের অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি বিটি। তাহলে এক্স ইকুয়ালস টু বি মানে লোকের ব্যাগ ইন্টু সময় হচ্ছে টি, তাহলে এস ইকুয়ালস টু বিটি, এক্স ইকুয়ালস টু বিটি। তাহলে তুমি সুন্দর দুইটা ইকুয়েশন পাই গেছো। এবার কাজ কি দেখো, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, কিছুই না, 2 নম্বর ইকুয়েশন থেকে এক্সের মানটা এখানে বসাই দিবা, বসালে তুমি কি পাবা, 2d মাইনাস এক্সের মান হচ্ছে বিফিটি ইকুয়ালস টু বিএসটি, এই লাইনটা পাবো। এই এতটুকু পর্যন্ত সব মেতে সেম, যদি প্রতিফলকের দিকে দৌড়ায়। এবার তোমার পরীক্ষায় প্রশ্ন কি করলো, পরীক্ষায় প্রশ্ন করছে হচ্ছে লোকের ব্যাগ কত, বললো যে লোকটা যদি এরকম একটা প্রশ্ন পরীক্ষা আছে, যেমন যদি লোকটা সর্বোচ্চ কত ব্যাগে দৌড়াইলে প্রতিধ্বনি শুনতে পাবে, তাহলে আমি প্রতিধ্বনি যেহেতু শুনতে পাবে, তাহলে সময়ের মান কত, 0.1 সেকেন্ড। তাহলে সময়ের মান যদি আমাদের 0.1 সেকেন্ড হয়, তাহলে আমি সময়ের মান 0.1 সেকেন্ড ধরে কার মান বের করব, লোকের ব্যাগ বের করব। তাহলে তুমি বলো না এই লাইন থেকে নর্মাল নিয়মে লোকের ব্যাগ বিফি বের করতে পারবা না, যে তুমি এখান থেকে চিন্তা করলা এই বিফি টি ইকুয়ালস টু 2d মাইনাস বিএসটি, বিফি সমান হচ্ছে এটা ডিভাইড বাই টি, মান বসাও, আনসার পেয়ে যাবা, শেষ। টি এর মান 0.1 সেকেন্ড বসাবা। আর যদি জিজ্ঞেস করে প্রতিধ্বনি শুনতে পাবে কি না, তাহলে সময় বের করতে হবে, তাহলে তুমি এই লাইন থেকে সময় বের করবা, এখানে টি আছে এখানে টি আছে, টি ওয়ালা দুটোকে এক পাশে নিয়ে কমন নিলে এখান থেকে টি এর মান বের করলা, শেষ। এবার টি এর মান 0.1 সেকেন্ড থেকে বেশি হলে প্রতিধ্বনি শোনা যাবে, না হয় শোনা যাবে না। তাহলে সহজ কথা কি, তাহলে মেইন প্রসেসটা আমি এখানে লিখে দিলাম, শব্দের জন্য এস ইকুয়ালস টু বিটি, লোকের জন্য এস ইকুয়ালস টু বিটি, দেন দুইটাকে কম্বিনেশন, দেন ক্যালকুলেশন, আনসার শেষ। তাহলে আমাদের এটা গেল হচ্ছে যদি লোক দৌড়ায়। ঠিক সেম স্টাইলে এখানে আমি আরেকটা দিলাম, যদি শব্দ করে প্রতিফলকের উল্টা দিকে দৌড়ায়, তাহলে এবার একটু এটা ঝামেলা হবে না, এখান থেকে শব্দ করে সে এদিকে দৌড় মারলো, তাহলে ঘটনা কি ঘটে, ও এখানে দৌড় মেরে মনে করে এখানে যাই শব্দের সাথে মিলন হয়েছে, তাহলে এই লোকটা এখান থেকে এখানে গেল, আর শব্দ কোথায় গেল, শব্দটা এখান থেকে খেয়াল করো এখানে গেল, এরপর সেখান থেকে ব্যাক করে এখানে আসলো। তাহলে আমরা বলতে পারি শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে শব্দের ক্ষেত্রে প্রথমে এদিকে গেল ডি, আসার সময় ডি প্লাস এক্স, তাহলে ডি প্লাস এক্স, শব্দের বেগ বিএস ইন্টু টি। এবার লোক তো এখান থেকে এখানে গেছে, তাহলে এক্স ইকুয়ালস টু বিপি ইন্টু টি, এক্সের মানটা এখানে বসাও, ক্যালকুলেশন শেষ। তাহলে এটা নিয়ে আর কোনো অসুবিধা নাই, সব ধরনের প্রতিধ্বনি আমাদের এখানে চলে আসছে। এবার আসো লম্বা পাইপের মধ্যে একটা কাহিনী ঘটে।
লম্বা পাইপের একদিকে আঘাত করলে বিপরীত পাশে ডাবল শব্দ শোনা যায় কেন? মনে করো এইদিকে আমি এটা লাঠি দিয়ে আঘাত করলাম, আঘাত করলে আসলে কী হয় দেখো, এই যে আমার মনে করো এই পাইপটা হচ্ছে লোহার তৈরি আয়রন, তাহলে আমার আয়রনে যে শব্দের বেগ BI আর ভিতরে যে বাতাস আসে বাতাসের শব্দের বেগ দুটো সেম না। এখন আমি যখন এখানে শব্দ করলাম, শব্দটা এই যে লোহার ভিতর দিয়ে যাবে, আবার সেই শব্দটা বাতাসের ভিতর দিয়ে যাবে। শব্দ যদি লোহার ভিতর দিয়ে যায় বাতাসের ভিতর দিয়ে যায়, আমরা জানি লোহাতে শব্দের বেগ বাতাসের থেকে অনেক বেশি, তাহলে আমি এই পাশে যখন শব্দ করলাম শব্দটা যাওয়ার মতো মাধ্যম আছে দুইটা। এখন এই দিকে যদি তুমি বলো যে তুমি কান পেতে আসো, এইদিকে তুমি কান পেতে আসো শব্দ শোনার জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারবা এই তোমার কানে যে শব্দ, তোমার কানে টোটাল দুইটা শব্দ শোনা যাবে। কেন? কারণ প্রথম শব্দটা যাবে হচ্ছে লোহার ভিতর দিয়ে খুব দ্রুত, এরপরের শব্দটা কিছুক্ষণ পর বাতাসের শব্দ যাবে। এখন তোমার কানে শব্দ গেলেও দুইটা, তবে কথা আছে এই দুইটা শব্দ যে যাবে, দুইটা শব্দের প্রথমটা গেল এরপরে সেকেন্ডটা গেল, এই দুইটার মধ্যে পার্থক্য যদি 0.1 সেকেন্ড থেকে বেশি না হয় তাহলে কিন্তু তুমি প্রতিধ্বনি শুনতে পাবা না। তাহলে আমাকে প্রতিধ্বনি শুনতে পাবো কিনা জিজ্ঞেস করলে আমরা কী করব? লোহার মধ্য দিয়ে সময় বের করব, বাতাসের মধ্য দিয়ে সময় বের করব, দুইটার মধ্যে পার্থক্য করব। তাহলে আমি যদি দুইটার মধ্যে পার্থক্য 0.1 সেকেন্ড থেকে বেশি পাই তাহলে শুনতে পাবো। ওকে ফাইন। এবার আসলে আমরা ম্যাথ করার নিয়মটা দেখি। মনে করো এটাকে L ধরলাম, তার দৈর্ঘ্যটাকে, তাহলে এই যে লোহাতে আমি সময়টাকে T ধরলাম T1, তো লোহাতে সময় হচ্ছে T = S/B, অতিক্রান্ত দূরত্ব L, ব্যাগ হচ্ছে BI। এরপর হচ্ছে আমাদের এখানে যদি আমরা বলি আমাদের বাতাসে T হচ্ছে L/BA বাতাসে। এবার তুমি যে কাজটা করবে পার্থক্য বের করবে T2 - T1, যেহেতু লোহারতে তাড়াতাড়ি যাবে মানে সময় কম, বাতাসে লেটে যাবে সময় বেশি, সো বাতাস থেকে লোহাটাকে বিয়োগ করলে আমরা যে টার্মটা পাবো এটা 0.1 সেকেন্ড থেকে 1 সেকেন্ড থেকে বেশি হলে প্রতিধ্বনি শোনা যাবে, না হয় প্রতিধ্বনি শোনা মানে প্রতিধ্বনি না, এটা তো প্রতিধ্বনি না, এটা হচ্ছে ডাবল শব্দ, মানে দুইটা শব্দ শোনা যাবে, অন্যথায় দুইটা শব্দ শোনা যাবে না। এবার আসো ভাইয়া আমরা একেবারে শেষ মোমেন্টে আসি। এবার তোমাকে দেখো কুয়ার গভীরতা নির্ণয়, যদি তোমাকে কুয়ার গভীরতা নির্ণয় করতে বলে তুমি স্যার কীভাবে করবা? তাহলে দেখো মনে করো এটা হচ্ছে একটা কুয়া, এখানে কুয়ার মধ্যে পানি আছে এতটুকু পর্যন্ত। এখন এটা যদি আমরা বলি D1 মানে পানির পৃষ্ঠ পর্যন্ত D1, আর পানির গভীরতা যদি D2 বলি, তাহলে কুয়ার গভীরতা সমান হচ্ছে D1 + D2। এখন পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে কুয়ার গভীরতা কত, এখন পরীক্ষায় কী দেওয়া থাকবে? দেখো পরীক্ষায় বলা থাকবে এখান থেকে তুমি শব্দ করলা, যেমন মনে করো এরকম একটা প্রশ্ন আসছিল, উপর থেকে আমি হাততালি মারলাম, আর উপর থেকে হাততালি মারলে আমি দুইটা হাততালি শুনবো। কেমনে? দেখো এখান থেকে তুমি যখন হাততালি মারলা, এই হাতে হাতে এই যে হাত, এই হাত, হাতে হাতে তালি, হাতে হাতে তালি, নাম তার হাততালি। তাহলে এখান থেকে প্রথম শব্দটা এখানে পানির পৃষ্ঠে যাবে, সেখান থেকে উপরে উঠবে, এটার জন্য যে সময়টা লাগবে একটা সময় লাগবে, তাহলে এখান থেকে দুম করে উঠলো। আরেকটা শব্দ এখান থেকে এখানে যাবে, এরপর পানির ভিতরে ঢুকবে, তলদেশে প্রতিফলিত হয়ে উপরে উঠবে। তাহলে দেখো আমি শব্দ করলাম, শব্দটা একবার পৃষ্ঠ থেকে রিটার্ন আসবে, আবার আরেকটা শব্দ তলদেশ থেকে রিটার্ন আসবে। এখন এই দুইটা শব্দ রিটার্ন আসার মাঝখানে গ্যাপ যদি 0.1 সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে আমি দুইটা শব্দ শুনতে পাবো। তাহলে আমাদের এখানে পরীক্ষা প্রশ্ন বলে দিবে কুয়ার মুখে শব্দ করার T সেকেন্ড এবং T' সেকেন্ড পর দুইটি শব্দ শোনা গেল। মানে আমি বললাম যে মনে করো কুয়ার মুখে শব্দ করার পর আমি 0.1 সেকেন্ড পর এবং 0.3 সেকেন্ড পর দুইটা শব্দ শুনলাম। এবার আমি তোমাকে বললাম যে কুয়ার গভীরতা কত, তাহলে ভেরি সিম্পল। তাহলে আমি যে কাজটা করব, আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাহলে আমি প্রথমে বের করবো হচ্ছে এই যে এই D1 কত। D1-এর জন্য কি করতে হবে? এই দেখো এখান থেকে শব্দ করলে এটা D1 পরিমাণ নামবে, আবার D1 পরিমাণ উঠবে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? 2D1। আচ্ছা এবার যেহেতু এটা বাতাস, বাতাসের শব্দের বেগ কত? আমি বাতাসের শব্দের বেগটাকে BA নামকরণ করলাম, তাহলে আমার এখান থেকে এখানে নামলো আবার উঠলো, মানে ওই প্রথম যে সময়টা দেওয়া আছে ওই প্রথম সময়টা হচ্ছে আমার T1। তাহলে আমরা বলতে পারি 2D1 = হচ্ছে BA × T1, S = BT। এর মানে শব্দ এখানে নামলো আবার উঠলো, ওইটা হচ্ছে প্রথম শব্দটা। ওই প্রথম শব্দের জন্য সময় যদি T1, এই T1 বলতে আমরা কাকে বোঝাচ্ছি? T1 বলতে আমরা টিকে বোঝাচ্ছি। এর মানে বাতাসে রিটার্ন করতে কতক্ষণ সময় লাগে। এখান থেকে আমরা D1 বের করে ফেলতে পারবো। এই D1 মানে হচ্ছে আমাদের এখান থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত কতটুকু গভীর সেটা আমার বের করা শেষ। এবার আসা হচ্ছে ভাইয়া পরেরটা বের করতে গেলে একটু বুঝতে হবে। পরেরটার জন্য আমি T2 যেটা নিব, T2 মানে হচ্ছে T' - T। কেন? আমি আসলে পরে বের করতে হচ্ছে এটা এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে রিটার্ন আসতে কতক্ষণ সময় লাগে, আর এটা কেমনে বের করব? বাবারে তোমার আমি বললাম 0.1 সেকেন্ড এবং 0.4 সেকেন্ড পর দুটো শব্দ শোনা গেল। আচ্ছা বলো তো, আমি প্রথম শব্দটা শোনার এতক্ষণ পর আরেকটা শব্দ শুনছি, এত গ্যাপ হইল কেন?
এই গ্যাপটা হইলে হচ্ছে ভাই এই পানির কারণে। এর মানে ভাই বাতাসে তো নেমে উঠতে সময় লাগে 0.1 সেকেন্ড, তাহলে এখানে 0.4 সেকেন্ডের ভিতর 0.1 সেকেন্ড হচ্ছে বাতাসে আর 0.3 সেকেন্ড হচ্ছে পানিতে। তাহলে আমার এই সাউন্ড যেটা এই সময়টা হচ্ছে পানির ভিতরে সময়। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, করলে তুমি পেয়ে যাবা পানির ভিতরে সময় কতক্ষণ লাগছে, এখান থেকে পানির তলদেশে পানির পৃষ্ঠ থেকে তলে গিয়ে আবার রিটার্ন আসতে কতক্ষণ সময় লাগছে, এটা হচ্ছে এই দুজনের বিয়োগফল। তাহলে আমি টি প্রাইম থেকে টি বিয়োগ করলে পানির কারণে যে এক্সট্রা টাইম সেটা আমরা পেয়ে যাব। তখন আমি ইজিলি করতে পারবো শুধু এটার জন্য, যাওয়ার সময় D2, উপরে ওঠার সময় D2, তাহলে 2D2 সমান ব্যাগ হচ্ছে এটা পানির ব্যাগ, যেহেতু পানিতে সময় হচ্ছে T2, এই যে এই T2টা, তাহলে এখান থেকে তুমি D2 পেয়ে যাবা। তাহলে সোজা কথা D1 পেয়ে গেছো, D2 পেয়ে গেছো, দুটোকে যোগ করলে তুমি পেয়ে যাবা কুয়ার গভীরতা। এবার আসো ভাইয়া আমাদের লাস্ট, এবার আসে হচ্ছে ম্যাক নাম্বারটা আমাদের জন্য এবার একটু ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের চারিদিকে যুদ্ধের খবর শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে বিভিন্ন যে আমাদের মিসাইল বা যুদ্ধ বিমান এগুলো আসলে এগুলোর সাথে ম্যাক নাম্বারটা খুব বেশি প্রচলিত। সো আমরা একটু আসি ম্যাক নাম্বার। এখন অনেকে বলতে পারে ম্যাক নাম্বার সিলেবাসে নাই, তোমাদের বইয়ের অনুশীলনীর ভিতর ম্যাক নাম্বারের ম্যাথ আছে। সো ম্যাক নাম্বারটা তোমার সিলেবাসের অংশ। সো ম্যাক নাম্বারকে আমি এম দ্বারা প্রকাশ করলাম। ম্যাক হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে এই ম্যাক নাম্বারটা। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া ম্যাক নাম্বারটা আসলো কেন? সোজা কথা হচ্ছে ম্যাক নাম্বার এই শব্দটা হচ্ছে এই কারণে ব্যবহার করা হয়, আমার বাতাসের তুলনায় চিন্তা করলে একটা যুদ্ধ বিমানের স্পিড কত বেশি এটা বোঝানোর জন্য। লাইক এরকম আমার মনে করো কোনো একটা যুদ্ধ বিমানের ম্যাক নাম্বার 2, এর মানে হচ্ছে বাতাসের বেগ যা ওই জায়গায় যুদ্ধ বিমানটা বাতাসের থেকেও শব্দের বেগ যা যুদ্ধ বিমানটা শব্দের বেগ থেকেও দ্বিগুণ বেগে আগাচ্ছে। আমি আবার বলছি, তাহলে আমাদের ম্যাক নাম্বার দিয়ে আমরা কি বুঝি? ম্যাক নাম্বার দিয়ে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একটা যুদ্ধ বিমান শব্দের তুলনায় কত দ্রুত আগায়। শব্দ বলতে বাতাসের শব্দ, তাহলে বাতাসের শব্দের তুলনায় কত দ্রুত একটা যুদ্ধ বিমান আগায়। এখন একটু খেয়াল করে দেখো, মনে করো আমি বললাম যে কোন একটা যুদ্ধ বিমানের ম্যাক নাম্বার 2, হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে ওই জায়গায় বাতাসের শব্দের বেগ যত, মানে শব্দ যত স্পিডে যায় যুদ্ধ বিমানটা তার থেকে ডাবল বেগে যায়। এর মানে ম্যাক নাম্বারের মিনিং হচ্ছে এটা আসলে বাতাসের শব্দের বেগের তুলনায় কত গুণ বেগে যুদ্ধ বিমান চলতেছে সেটা। তাহলে আমরা এই ম্যাক নাম্বারটা কীভাবে বের করব? এই ম্যাক নাম্বার বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যুদ্ধ বিমানের বেগ ডিভাইড বাই শব্দের বেগ। তাহলে আমি এই যে VZ দিলাম যুদ্ধ বিমানের বেগ, আর নিচে দিলাম BR বাতাসের বেগ। তাহলে যুদ্ধ বিমানের বেগকে আমি বাতাসের শব্দের বেগ দিয়ে যদি ভাগ করি, যুদ্ধ বিমানের বেগকে বাতাসের শব্দের বেগ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যেই মানটা পাবো এটা হচ্ছে BR না বলে আমরা বি সাউন্ড বললো, যে মানটা পাবো যে শব্দের বেগ, তাহলে সেই মানটার নাম হচ্ছে ম্যাক নাম্বার। আর ম্যাক নাম্বার দিয়ে আমরা বুঝতে পারছি কোন একটা যুদ্ধ বিমান বাতাসের তুলনায় কত গুণ শক্তিশালী। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে আমরা একটু এদিকে খেয়াল করি, তাহলে ম্যাক নাম্বার দিয়ে যুদ্ধ বিমান স্পিড সম্পর্কে আমরা আইডিয়া পাবো। এখন আসো, তোমাদেরকে অনেক সময় এরকম বলতে পারে যে ম্যাক নাম্বার থেকে তুমি আইডিয়া করো যে যুদ্ধ বিমানটা কোন অবস্থানে আছে বা তার পরিস্থিতি কেমন হতে পারে। তো যুদ্ধ বিমানকে আমরা অনেকগুলো শ্রেণীতে ভাগ করি, কোনোটাকে বলি আমরা সাবসনিক, কোনোটাকে বলি সনিক, কোনোটাকে সুপারসনিক, কোনোটাকে হাইপারসনিক। যদি ম্যাক নাম্বার 1 থেকে কম আসে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সাবসনিক। 1 থেকে কম মানে এটা ম্যাক নাম্বার 1 থেকে কম মানে হচ্ছে শব্দের বেগের তুলনায় কম বেগে চলে, মানে হচ্ছে খুবই কম্পারেটিভলি স্লো। যেমন আমরা যে উড়োজাহাজগুলোতে আমরা যাতায়াত করি সেগুলোকে আমরা সাবসনিক বলি, ওগুলো বাতাসের তুলনায় অনেক কম বেগে চলে। ম্যাক নাম্বার 1 মানে হচ্ছে সনিক, এই সনিক মানে হচ্ছে ওই যুদ্ধ বিমানটা বাতাসের সমান বেগে চলছে। আর ম্যাক নাম্বার যদি 1 থেকে 5 হয়, মতান্তরে 1 থেকে 6, কেউ বলে 1 থেকে 5, কোনো বইতে 1 থেকে 6 লেখা আছে, তোমরা 1 থেকে 5 পড়বা। তাহলে 1 থেকে 5-এর ভিতরে থাকলে তাকে আমরা বলি হচ্ছে সুপারসনিক। 1 থেকে 5-এর ভিতরে থাকলে তার নাম কি? সুপারসনিক। মানে শব্দের তুলনায় 1 গুণ থেকে 5 গুণ পর্যন্ত বেশি যদি হয় তখন আমরা তাকে বলি সুপারসনিক। আর ম্যাক নাম্বার যদি 5 থেকে বড় হয়, 5 থেকে বড় হলে তাকে আমরা বলি হচ্ছে হাইপারসনিক। এর মানে অনেক বেশি স্পিড। যেমন কিছুদিন আগে একটা যুদ্ধ বিমানের নাম আসছিল, সেটা হচ্ছে হাইপারসনিক, সেখানে দেখবা ম্যাক 15 হাইপারসনিক, এরকম তোমরা অনলাইনে দেখতে পাবা। তাহলে ম্যাক 15 মানে কি? শব্দের বেগের তুলনায় 15 গুণ গতিতে সে এগিয়ে যায়, এবং এটা যেহেতু 5 থেকে বড়, এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইপারসনিক। সো এটাই ছিল হচ্ছে আমাদের ম্যাক নাম্বারের কনসেপ্ট, এবং এর মাধ্যমে আমাদের তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের শেষ। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।